This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই তারপর খসড়া প্রকাশিত হতে চলেছে এসআইআর এর। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণ আগেও আপনাদের বলছিলাম যে বেলা 12টার আগেই সেই খসড়া প্রকাশিত হতে চলেছে। এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে খসড়া তালিকায় 7,08,16,631 জনের নাম প্রকাশিত হবে। বাদ যেতে চলেছে 58,20,898 জনের নাম। এর মধ্যে মৃত 24,16,852, নিখোঁজ 12,20,038, স্থানান্তরিত ভোটার 19,88,076। অন্যদিকে ডুপ্লিকেট ভোটার 1,83,328। আর অন্যান্য এক্ষেত্রে জানা যাচ্ছে সেই সংখ্যাটা 57,000-এর একটু বেশি, টু বি প্রিসাইজ 57,604। গোটা বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন আগামীকাল খসড়া তালিকায় কার নাম থাকবে, কার নাম থাকবে না, কোথায় কি করতে হবে, এই সমস্ত জিজ্ঞাসা তাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। আর তার মধ্যে কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত আমাদের সঙ্গে কথা বলেছেন। TV9 বাংলার প্রতিনিধির সঙ্গে কথায় তিনি আশ্বস্ত করেছেন যে কি কি করতে হবে, কি কি সম্ভাবনা তৈরি হচ্ছে। শুনুন। খসড়া ভোটার তালিকায় এক ধাক্কায় 58 লক্ষেরও বেশি মানুষ বাদ যাচ্ছেন। এবার আগামীকাল অনেকেই দেখতে পাবেন না, তারা কি করবে? খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। সুতরাং কারোর যদি কেউ যদি এখানকার বাসিন্দা হন, তার যদি রিজনেবল প্রমাণ থাকে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। ইলেকশন কমিশন আরেকটুকু নিয়ে সুন্দর করে কি কাজ করতে পারতো? কোথাও কি সত্যিই তাদের চাপ হয়েছে, নাকি তারা রাজনৈতিক প্ররোচনায় কিছুটা হলেও চাপ বলছেন? আপনার কি মনে হয়? দেখুন, যে কোনো কাজ যেটা যদি খুব অল্প সময়ের মধ্যে অনেকখানি করতে হয়, তাহলে সেটা চাপ হয় এবং সেটা সেই চাপে আমরাও আছি, সেই চাপে ইলেকশনের সাথে যুক্ত যারা আছেন সবাই আছেন। সুতরাং সাধারণভাবে একজন সরকারি কর্মচারীর যে কাজের চাপ থাকে, তার চেয়ে যে বেশি চাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনও নয় যে এত চাপ হয়েছে যে কাজটা করা যায়নি। তাই যদি হতো তাহলে 81,000 বুথের 58 লক্ষ নাম বাদ তো হতো না। তারা তো কাজটা করেছেন এবং সেজন্য আমি তাদের অভিনন্দনও জানাতে চাই যে তারা এই কাজটা এই সময়ের মধ্যে তুলে নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যদি একটাও নাম বাদ যায় তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না। কমিশনের নির্দেশ আমাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং আমাদের সবাইকেই যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল, তখন কমিশনের নির্দেশ একই ছিল যে কোনো ব্যক্তি নাম তিনি যদি জেনুইন ভোটার হন, তার নাম যেন বাদ না যায় এবং কোনো ব্যক্তি যিনি যার নাম ভোটার লিস্টে থাকার কথা নয়, তিনি যেন ভোটার লিস্টে না থাকেন। সুতরাং এই একই লক্ষ্য আমাদেরও, কমিশনেরও এই সেম লক্ষ্য। তো এটা কি কোনো চাপ হিসেবে দেখছেন? না, এটাই তো কাজ, এটাই তো করছি আমরা। যদি কোনো দেখেন যে আপনারা, সেই জন্যই তো ইলেকট্রাল রোল পাবলিকেশন এমন নয় যে একবার পাবলিশ করে দেওয়া হলো এবং সেটাই ফাইনাল। যে কারণে এতদিন ধরে বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছেন, যে কারণে এখন ড্রাফট পাবলিকেশন করার পরে এটা ড্রাফট পাবলিকেশন স্টেজে থাকবে প্রায় 2 মাস। যখন শুনানি হবে লোকে অ্যাপ্লাই করতে পারবে এবং এই 2 মাসের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, মানুষ অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর তার শুনানি হওয়ার পরে তার নাম আসবে বা আসবে না। হিয়ারিংয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? এই যে প্রায় 1 কোটি মানুষ ইতিমধ্যেই আপনারা ঝাড়াই বাছাই করছেন। দেখুন, কত মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে এটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা ইলেকশন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি। 30 লক্ষ মানুষ যাদের নাম 2002 রোলের ম্যাপড হয়নি, তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি এবং সেই জন্য আমি কোনো ফাইনাল ফিগার এখন বলতে পারবো না ইলেকশন কমিশনের নির্দেশ ছাড়া। তবে এটা বলতে পারি যে যাদেরই ডাকা হবে তারা সুযোগ পাবেন, সম্পূর্ণ সুযোগ পাবেন তাদের বক্তব্য পেশ করার বা তাদের। হ্যাঁ, নিশ্চয়ই রোল অবজারভারের দায়িত্বই হলো হিয়ারিংটা কীভাবে হচ্ছে সেটার দেখা। আপনি তো বিভিন্ন জেলাতেও গেলেন, অনুপ্রবেশকারী সত্যি কি নজরে পড়লো? বাংলাদেশি কথা বারবার বলা হচ্ছে। দেখুন, কেউ তো মাথায় লেবেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না বাংলাদেশি বলে।
আমি এটুকু বলতে পারি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে, এই ডিসক্রিপেন্সিগুলো তো পাওয়া গেছে, 1,36,00,000 বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি। সেটা অনেক ক্ষেত্রে ডেটার ডিসক্রিপেন্সি হতে পারে, অনেক ক্ষেত্রে অন্য কোনো ডিসক্রিপেন্সি হতে পারে। এখন এই ডিসক্রিপেন্সিগুলোকে তো এমনি বলা যাবে না যে এরা বাংলাদেশি কি অন্য কোনো দেশে। কমপ্লেনগুলো নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আধিকারিককে বলা হয়েছে চেক করার জন্য, সেরকম কিছু কমপ্লেন এসছে। কিন্তু এই হিয়ারিং না হলে এখন থেকে বলা সম্ভব নয় যে কে বাংলাদেশি বা কে বাংলাদেশি না। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সুব্রত গুপ্ত আশ্বাস দিলেন একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না, তার পাশাপাশি নাম থাকা উচিত নয় এমন একজনের নামও যাতে ভোটার তালিকায় না থাকে সেটাই কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবার প্রশ্ন হলো, যে খসড়া তালিকা রাত পোহালে প্রকাশিত হবে সেখানে কতজনের নাম থাকবে আর কতজনের নাম বাদ যাবে। একটা তথ্য দিয়ে আপনাদের এই মুহূর্তে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, শুধুমাত্র হাওড়া উত্তর বিধানসভা থেকেই অন্তত 60,000 নাম বাদ যেতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হাওড়া উত্তরের তথ্য আপনাদের দিলাম, হাওড়া দক্ষিণে বাদ পড়তে পারে 54,116 নাম, মধ্য হাওড়ায় 41,000-এরও বেশি, খড়গপুর সদরে 43,000-এরও বেশি, আসানসোল উত্তরে প্রায় 42,000, আসানসোল দক্ষিণে 39,000 জনের নাম বাদ পড়তে পারে। এর পাশাপাশি ব্যারাকপুরে প্রায় 41,000 নাম বাদ পড়ার সম্ভাবনা, কামারহাটিতে বাদ পড়তে পারে 35,000-এরও বেশি নাম, বারুইপুর পশ্চিমে বাদ যেতে পারে 34,477 জনের নাম, সোনারপুর দক্ষিণে 34,000-এরও বেশি, বারুইপুর পূর্বে 32,000-এরও বেশি, কুলতলিতে 25,688 জনের নাম বাদ যেতে পারে, বাঁকুড়া সদরে 22,346 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা, শ্রীরামপুরে 37,915, চাপদানিতে 35,913, খড়গপুর সদরে 43,994, রামপুরহাটে বাদ যেতে পারে প্রায় 22,000-এরও বেশি নাম। দেখুন, আগামীকাল খসড়া তালিকা প্রকাশ হবে, তার মধ্যে একটা খবর সামনে এসেছে, সেটা হচ্ছে মা মারা গিয়েছে অথচ তার নামে এসআর এর ফর্ম এসেছে, ছেলে বেঁচে আছে তার কোনো এসআর ফর্ম আসেনি, মানে এনুমারেশন ফর্ম আসেনি। এটা আলিপুরের বাসিন্দা বছর 38-এর সুখদেব রূপরায়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে। তার মা মারা গিয়েছেন, তার মায়ের নামে এসআর ফর্ম এসেছে, তার নিজের নামে কোনো ফর্ম আসেনি, আর তা নিয়ে যথেষ্ট উদ্বেগে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে এসআইআর এর প্রথম পর্বের কাজ শেষ হওয়ার পর এবার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পালা। কিন্তু নিউ আলিপুর থানা এলাকার জেকে পাল রোডের বাসিন্দা সুখদেব রূপ রায় তিনি কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার কারণ তিনি যেটা জানাচ্ছেন, তার বাড়িতে যখন বিএলও আসেন তাকে জানানো হয় যে খাতায় কলমে তিনি মৃত, তার নামে কোনো রকম কোনো এনুমারেশন ফর্ম আসেনি। আর অন্যদিকে এই সুখদেব রূপ রায়ের মা, যিনি 2024 সালের জানুয়ারি মাসে যার মৃত্যু হয়েছে, তার নামে এনুমারেশন ফর্ম চলে এসছে। অর্থাৎ একদিকে ছেলে সুখদেব রূপ রায় তিনি জীবিত থেকেও তার নামে এলো না এনুমারেশন ফর্ম, অন্যদিকে তার মা মৃত হওয়া সত্ত্বেও তার নামে এনুমারেশন ফর্ম আসে। বিএলওকে জানানোর পরও এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি। ইতিমধ্যেই এসআইআর এর প্রথম পর্বের কাজ শেষ, খসড়া তালিকা প্রকাশ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেই জায়গা থেকে ভোটার তালিকাতে তার নাম থাকবে কি না, যদি না থাকে সেক্ষেত্রে তিনি কি করবেন, কোথায় যাবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে কিন্তু চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। ক্যামেরায় সৌর্যেন্দ্রের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি 9 বাংলা। বাড়িতে সবার সদস্যদের এসছে, আমারটা আসেনি। না, কারণ ওখানে যখন ফর্ম দিতে আসে বলছে আমি মৃত, ওই জন্য আমার ফর্ম আসেনি। আমার মা জীবিত, কিন্তু আমার মা হচ্ছে 2024 জানুয়ারি 22 তারিখে মারা যায়। মাকে বাঁচিয়ে রেখেছে, আমাকেই মেরে দিয়েছে। এটা কই বল? এরা যারা ফর্ম দিতে এসেছিল বিএলও থেকে, ওরাই জানিয়েছে আমাকে। আপনার এমনি ভোটার লিস্টে নাম ছিল বা এর আগে ভোট দিয়েছেন? এর আগেও ভোট দিয়েছি। এইটা নিয়ে আমি একটু টেনশানে আছি যে কী হবে, নাহলে তো যে প্রমাণ কিছু না দিয়ে পারলে, ফর্ম ফিল আপ না করতে পারলে তো আপনি ডিভোটার হয়ে যাবো। এটা নিয়ে একটা ভয় আছে। আমাকে যারা যারা ডকুমেন্টস চেয়েছে আমরা দিয়েছি, এমনকি রেশন দোকানে মানে চেয়েছে ওখানেও দিয়েছি, সব কিছু বাদ হয়ে গেছে, রেশন ফ্যাশন কিছুই পাই না। তা সত্ত্বেও এরকম মানে খুব টেনশানেই আছি কী হবে পরবর্তীকালে আমার কী হবে। না আমরা যদি এরকম যে ভোট না দিতে পারি, ভোটের এসআইআর ফর্ম যদি ফিল আপ না করতে পারি, তো একটা সমস্যা হয়ে যাবে। অন্যদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে কাল ব্রেকফাস্ট হবে, তারপর দুপুরে লাঞ্চ হবে, তারপর বিকেলে চা পান, তারপর ডিনার। 14ই ফেব্রুয়ারি কমপ্লিট
এমনটা মন্তব্য করলেন বিরোধী দলনেতা। আবারও মাইক্রো অবজারভার ওয়েবকাস্টিং এর সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। সবার সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি। মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না। অন্তত সব ব্লকে হবে না। এখানে করে নেব, এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক। অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারি করবে, সাউথ চব্বিশ পরগনা করবে। আমরা কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মানুষ আমাদের সঙ্গে, মানুষ তৃণমূলের প্রার্থীকে, মমতাদির প্রার্থীকে ভোট দেবে। এই মানুষের প্রতি আস্থার কথাটা কিন্তু কোনো এরা বলবে না। এরা কখনো বলবে সিবিআই দেখবেন কি করে, ইডি দেখবেন কি করে, সবে তো সকাল, নির্বাচন কমিশন দেখবেন কি করে। ভাই মানুষ কি করে সেটা তো আমরা একবারই বলবো। আপনারা সব দেখিয়ে নিন, আমরা একবারই দেখাবো রেজাল্টের দিন মানুষ কি করে। সরকারের কোনো ত্রুটি ছিল না, বিশৃঙ্খলার জন্য সরকার দায়ী নয়, এমনটা মদন মিত্র দাবি করছেন। সরকারকে অন্ধকারে রেখে সবকিছু হয়েছে। এর আগে মেসি এসেছেন, সমস্যা হয়নি, তদন্তে সব বেরোবে, দাবি প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর। সরকারের তরফে কোনো ত্রুটি ছিল না। এটা সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ব্যক্তিগত চুক্তি আর চড়া দামে কোটি কোটি টাকা যে প্রাইভেট আয়োজক, এর আগে যখন মেসি এসেছিলেন তখন তো মেসি মানে আজকের মেসি না, মানে উঠছেন, টকবক করে ফুটছে, 18-র মেসি। আর এছাড়া মেসি, সিনিয়র রোনাল্ডো, বেবেতো, ফেলেনি, হিগিয়াতা, সোয়ারেজও ছিল, কে ছিল না। তদন্ত চলছে, তদন্ত হলে সব বেরোবে। দেখুন, নিশ্চয়ই মেসি তো অসুবিধা নিশ্চয়ই মনে করেছেন, তাই তার জন্য তো আমার সরকার দায়ী নয়, অরূপ বিশ্বাস দায়ী নয়। কারণ অরূপ বিশ্বাস তো আর কন্ট্রাক্ট করে মেসিকে আনেনি, এনেছেন যিনি তাকে চেপে ধরুন।